আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে আসবে। এবং আজ আমরা আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির অভিজ্ঞতা নাম্বার 8 সেশন নাম্বার 2 নিয়ে যোগাযোগ এর মাধ্যম, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আমরা কি কি মাধ্যম ব্যবহার করি বা চ্যানেল কি, যোগাযোগের ক্ষেত্রে কি ধরনের চ্যানেল বা মাধ্যম আমরা ব্যবহার করে থাকি তা সম্পর্কে আজ আমরা কথা বলবো। আমরা যে এখন তোমাদের সাথে কথা বলছি এটাও একটা যোগাযোগ মাধ্যমে কথা বলা হচ্ছে, এটা মৌখিক যোগাযোগ এবং তোমরা ইউটিউবে এটি দেখতে পাচ্ছ। এবং এই যে যোগাযোগ মাধ্যম তুমি দেখতে পাচ্ছ এই মাধ্যম সম্পর্কে আরো বিস্তারিত আজ আমরা এই সেশনে জানবো। তো চলো চলে যাই আমাদের সেশন নাম্বার 2 সেশন 2 বলা হয়েছে যোগাযোগের মাধ্যম বা চ্যানেল। আমরা এখন সামনাসামনি একে অপরের সঙ্গে কথা বলি বা মৌখিক কথা বা যোগাযোগ করি, মৌখিক যে যোগাযোগ করে থাকি এগুলো আসলে আমরা সামনাসামনিও করে থাকি, আবার অনেক সময় টেলিফোনেও কিন্তু কথা বলা হয় বা রেকর্ডের যে আমরা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এক ধরনের মৌখিক যোগাযোগ। তখন শব্দ কি হয়, তখন শব্দ সৃষ্টি হয় এবং আর এই শব্দটি প্রবাহিত হয় বাতাসের মাধ্যমে, অর্থাৎ বাতাসের তরঙ্গের ফ্লোয়ের মাধ্যমে এটা প্রভাবিত হয়ে অন্য অপর পাশে যায়। তাই বাতাস হচ্ছে একটি মাধ্যম, অর্থাৎ বাতাসের মাধ্যমেও কিন্তু আমরা কথা পাস করে থাকি যখন সামনাসামনি কথা বলি, যা ব্যবহার করে প্রেরক বা প্রাপক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তার হলো মাধ্যম। অর্থাৎ যেই মাধ্যম ব্যবহার করে প্রেরক এবং প্রাপক একে অপরের সাথে যোগাযোগ করছে সেটাকেই বলা হচ্ছে মাধ্যম। যেমন টেলিফোন এক ধরনের মাধ্যম, তারপরে যোগাযোগ এর মাধ্যম হিসাবে তোমাদের আলোচনা করা হয়েছিল নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্র যেমন কম্পিউটার, ল্যাপটপ, ওয়াকি টওয়াকি, ব্লুটুথ, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। আর এগুলো সবগুলো এক ধরনের মাধ্যম। আর এই সকল মাধ্যমে আমরা কি করতে পারি, প্রেরক প্রাপকের সাথে কি করতে পারছি, যোগাযোগ করতে পারছি। ঠিক যেমন চিঠি, তারপরে টেলিফোন, ইন্টারনেট, এগুলো সব মাধ্যম। তোমাদের উদাহরণ হিসাবে এখানে দেওয়া রয়েছে এবং একটা চিত্রও দেওয়া আছে। দেখো এরা একটি মাধ্যমে কথা বলছে, এটা একটা বাতাস এর মাধ্যমে কি হচ্ছে, ফ্লো হচ্ছে এবং বাতাসের মাধ্যমে তাদের কথাটি পাস হচ্ছে। বিদ্যুৎ এবং ইন্টারনেট আবিষ্কারের ফলে আমাদের যোগাযোগ এর সুবিধার্থে অনেক অনেক যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছে। টেলিভিশন, রেডিও, টেলিফোন, এগুলোর কথা তো আমরা সবাই জানি, কিন্তু ইন্টারনেট এই সুবিধা নিয়ে আমরা নিয়মিত আরো অনেক মাধ্যম বা চ্যানেল ব্যবহার করি, যেমন ইমেল, তারপর ওয়েবসাইট, ভিডিও কল, তারপর ভয়েস কল বা রেকর্ড করা ভয়েস, যেমন এখন তোমরা রেকর্ডে দেখতে পাচ্ছ এই ভিডিওটা। তারপরে কি বলা হয়েছে, চ্যাট মেসেজ, অর্থাৎ আমরা মেসেজ এর মাধ্যমে কথা বলি, যেমন টেক্সট বলা হয় এটাকে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ ফেসবুক, তারপর আরো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, তোমরা সবাই জানো, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এগুলো এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। এগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কি করছি, এই সকল চ্যানেল বা মাধ্যম এর সাহায্যে একে অপরের সাথে যোগাযোগ করছি। ব্লগ বা ব্লগ পোস্ট, তারপর ব্লগ বা ভার্চুয়াল মিটিং বা ক্লাসরুম, এর মাধ্যমে আমরা একে অপরের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করে থাকি। একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রের মাধ্যমে মেসেজিং বলো বা কলিং বলো বা ভয়েস রেকর্ড বলো, এরকম তারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এইভাবে আমরা একে অপরের সাথে এই সকল মাধ্যমে যোগাযোগ করতে পারি। আনুষ্ঠানিক বা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ এর মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আনুষ্ঠানিক বা অফিসিয়াল যে যোগাযোগ এর ক্ষেত্রে যোগাযোগ এর মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন সরকার থেকে যখন কোনো নির্দেশনা আসে তখন সাধারণত একটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপানো হয়, আবার ওয়েবসাইটে রাখা হয় যেন সকল মানুষ সেটি জানতে পারে। অনেক সময় ফোনে SMS আসে, অর্থাৎ আমাদের এই যে প্রচারগুলো আনুষ্ঠানিকভাবে যেগুলো প্রচার ঘটানো হয় বা যোগাযোগ করার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে সরকারি ক্ষেত্রে এগুলো আমাদের কিভাবে প্রকাশ করা হয়, বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় বা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং তার সাথে সাথে ফোনেও SMS দেখা যায়, দেখবা যে তোমাদের ফোনে SMS আসে। তাছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেক সরকারি যোগাযোগ এখনো ডাক মাধ্যমে হয়, অর্থাৎ অনেক যোগাযোগ ক্ষেত্রে এখন ডাক বিভাগ মাধ্যমে হচ্ছে। তার কারণ ইন্টারনেটের যোগাযোগ যে মাধ্যমটা এটা এখন পর্যন্ত সবার কাছে ইন্টারনেট না থাকার কারণে এখনো ডাক বিভাগের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ করা হয়ে থাকে, কারণ দেশের সকলের কাছে কি নেই, ইন্টারনেট নেই। কিন্তু আমরা যখন খুব ছোট পরিসরে যোগাযোগ করি তখন যদি আমাদের ইন্টারনেটের সুবিধা থাকে তাহলে কোনো মাধ্যম ব্যবহার করা সবচেয়ে সহজ বা সমীচীন হবে।
আচ্ছা, মানে কোন মাধ্যমটা সবথেকে বেশি কি হবে বলো তো, সঠিক বা সমীচীন হবে ইন্টারনেটের সুবিধা যদি থাকে সেই ক্ষেত্রে। নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যম কোনটি হতে পারে সেটিতে টিক দিব এবং একটি উদাহরণ দেওয়া হলো, নিচে একটা উদাহরণ দেওয়া হলো, সেই অনুযায়ী আমাদের পরেরগুলোতে টিক দিতে বলা হয়েছে। আমি যদি উপজেলা শিক্ষা অফিসে যদি বৃত্তির আবেদন এর সঠিক নিয়ম জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি তাদের কাছে কি করব, ইমেল করব, ইমেলের মাধ্যমে তাদের কাছে জানবো। কখনোই আমরা ফোন দেব বা মেসেজে টেক্সট ইত্যাদি করা যাবে না। আচ্ছা, 2 নম্বরে কি বলা হয়েছে যে শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কিনা এই বিষয়ে নিশ্চিত হতে কিভাবে যোগাযোগ করব। ভিডিও কল কখনোই দেওয়া যাবে না। তারপর বলা হচ্ছে SMS করব এবং ব্লগ বানাবো, কখনোই ব্লগ বা ভিডিও কল দেওয়া যাবে না। আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের SMS এর মাধ্যমে টিচারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, 3 নম্বরে বলা হয়েছে যে বন্ধুদের কাছে আগামীকালের বাড়ির কাজ হচ্ছে জানতে যোগাযোগ কিভাবে করব। আমরা অবশ্যই অডিও কল দিব, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেও দেওয়া যেতে পারে। ইমেল আসলে সাধারণত এই যে বন্ধুদের সাথে যোগাযোগ করা যেহেতু অনানুষ্ঠানিক কাজ, এটা আনুষ্ঠানিক না, সেই ক্ষেত্রে আমরা মেইল করা দরকার নেই, আমরা অডিও কলে কল দিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারি। 4 নম্বরে বলা হয়েছে নিজের উপজেলার পরিবেশ দিবস পালন উপলক্ষে অন্ত উপজেলার যে হচ্ছে পরিবেশ বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য উপজেলার শিক্ষা অফিসারের নিকট আবেদন করব। কিভাবে করব, মানে আমাদের যে উপজেলাটি রয়েছে নিজস্ব, সেই উপজেলায় আমাদের একটি পরিবেশ দিবস পালন উপলক্ষে একটি বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য এই অফিসারের নিকট একটা আবেদন চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, এখানে অপশন দেওয়া আছে হচ্ছে চ্যাট টেক্সট পাঠাবো না, টেক্সট পাঠানো যাবে না, বা অডিও কল না, আমরা মেইল করব, মেইলের মাধ্যমে তাকে আবেদন জানাবো। অর্থাৎ মেইলটা হলো আমাদের হচ্ছে ফর্মাল একটা যোগাযোগ বা কি আনুষ্ঠানিক যোগাযোগ। আগামী সেশনের প্রস্তুতি হিসাবে তোমাদের যা গ্রহণ করতে হবে, আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে সবাই মিলে আমাদের আশপাশে এমন একটি সমস্যা চিহ্নিত করব যেটি সমাধানে একা করা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের সহায়তা প্রয়োজন হবে। আমরা আজ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন একটি সমস্যা খুঁজে বের করব। অর্থাৎ আমরা যখন সমস্যার সম্মুখীন হব, এই সকল সমাধানের ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন এগুলোর সহায়তা নিব বা প্রতিষ্ঠানের সহায়তা নিব। সেই ক্ষেত্রে কি কি সমস্যা আমরা দেখে আসি, কি কি সমস্যা এখানে বলা হয়েছে। দেখো, সমস্যাটি এরকম হতে পারে বিদ্যালয়ের আশপাশের রাস্তা মেরামত বা বিদ্যালয়ের কাছে যে বাঁধ নির্মাণ, বিদ্যালয়ের পাশের রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ নির্মাণ বা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন তৈরি, বিদ্যালয়ের বিশুদ্ধ পানি জন্য টিউবওয়েল বসানো ইত্যাদি। এই ধরনের উদাহরণগুলো বোঝার সুবিধার্থে দেওয়া হলো। তুমি তোমার বিদ্যালয়ের আশপাশ পর্যবেক্ষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি খুঁজে বের করবে এবং খুঁজে বের করার পর সেই সমস্যাটি চিহ্নিত করে সমাধানের জন্য কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় সেগুলো লিখতে হবে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।